অপু ভাইকে এত ট্রল করা হয় কেন? সে হয়তো তার একাডেমিক নলেজ নাই, হয়তো এই কারণে, আমি জানি না তার আছে কিনা, আমি সরি আমি বলতেছি, হয়তো সে 1 কোটি 2 কোটি টাকার গাড়ি কেনার পরেও তাকে ট্রল করা হয় শুধু তার মধ্যে ওই একাডেমিক বা সার্টিফিকেট নাই কারণে। সরকারি চাকরি যখন পাচ্ছে না, 30 বছর পর্যন্ত ওয়েট করার পরে যখন সরকারি চাকরি পাচ্ছে না, তখন বাধ্য হয়ে সে প্রাইভেট সেক্টরে যাচ্ছে। তো প্রাইভেট সেক্টরে আপনার যেখানে সে 25 বছর বয়সে যদি যেত, সেখানে সে 30 বছর বয়সে যাচ্ছে। 25 বছর বয়সে গেলে সে কত পাইতো বেতন আপনার? ধরেন 15,000 টাকা। কম প্রাইভেট কোম্পানিগুলোতে বেশি বেতন দেয় না। এই 30 বছর বয়সে গিয়ে যদি সে 15-20,000 টাকা বেতন পায়, তাহলে সে বিয়ে করতে পারবে? সে সংসার চালাতে পারবে? লেখাপড়া কি করতেই হবে? এই বিষয়ে আমরা একটু আজকে বিস্তারিত কথা বলতে যাচ্ছি। আসলে এই বর্তমানে বাংলাদেশের একটা ট্রেন্ডিং টপিক, পড়াশোনা করে কি হবে? অপু ভাই আছে একজন টিকটকার, যে ল্যাম্বরগিনি কিনছে, গাড়ি কিনছে অনেক কোটি টাকার গাড়ি, যেটার দাম হয়তো 1.5-2 কোটি টাকা। তো ওর মতো একজন মূর্খ টিকটকার গাড়ি কিনছে, এটা দেখার পরে বাংলাদেশে যেটা হচ্ছে, বিবিএ এর মতো একটা ডিগ্রিকে স্ক্যাম বলতেছে, এটা করে কি হবে? ভিডিও বানাই, ইনকাম করতে থাকি, বা এই যে এখন ক্যারিয়ার নিয়ে মানুষের মনে একটা পড়ালেখা নিয়ে একটা চিন্তা ভাবনা, আসলে কি লেখাপড়া করতেই হবে? লেখাপড়া আমরা কেন করি? এই বিষয়ে আমরা কথা বলবো আজকে। আপনি কিভাবে শুরু করতে চাচ্ছেন? এই বিষয়টা কিভাবে দেখেন? আসলেই কি লেখাপড়া করতেই হবে? আমরা লেখাপড়া কেন করি? দেখেন, লেখাপড়ার সঙ্গে একটা মানুষ, মানুষ হয়ে উঠা, এটা সম্পর্ক আছে। আমি যে একটা মানুষ, আমি যে মানুষ হয়ে উঠবো, এটার সঙ্গে একটা লেখাপড়ার ওতপ্রোতভাবে সম্পর্ক আছে। আমি একটা উদাহরণ দিয়ে বলি সহজ করে, যে ধরেন একটা চাকু, চাকুটার ধর্ম কি? একটা চাকুর ধর্ম হচ্ছে কাটা, আগুনের ধর্ম হচ্ছে পুড়ে ফেলা। এখন আগুনটার হুম, যদি এই যে তার যে ধর্ম পুড়ে ফেলা, সে যদি না পুড়ে, সে যদি একটা, আপনি আগুনে একটা পেপার দিলেন আর সে পেপারটা মানে ওরকমই রয়ে গেল, তাহলে কি মানে আগুনটাকে বলা যাবে যে এটা একটা যথাযথ আগুন? বলা যাবে না। তেমনি একটা মানুষ, আমরা একটা মানুষ, আমাদের একটা ধর্ম থাকতে হবে। এখন এই যে আমার ধর্মটা কি হবে? আমার ধর্মটা কি? এখন আমি এমন, আমার ধর্মটা হচ্ছে যে আমি মানুষকে দেখলেই আমি মানুষকে আক্রমণ করি, মারি, তারপরে আমি ছিনতাই করি, আমি ডাকাত। এটা কি তাহলে একটা মানুষের ধর্ম হুম, হতে পারে? হতে পারে না। হুম, তাহলে একটা মানুষের ধর্ম যেটা হওয়া উচিত, যে একটা মানুষ সে আরেকজন মানুষের, তার কাছে নিরাপদ থাকবে, তারপরে সে মানুষের সঙ্গে সহযোগিতাপূর্ণ আচরণ করবে, একটা মানবিক ব্যক্তিত্ব সম্পন্ন হওয়া। এই যে একটা মানুষকে যে মানবিক ব্যক্তিত্ব সম্পন্ন হওয়া, তার আদর্শিক একটা মানুষ হওয়া, এই মানুষটা হওয়ার জন্য মূলত লেখাপড়া করার প্রয়োজন আছে। আমাদের সমাজে ২ ধরনের সেন্স কাজ করে লেখাপড়া কেন্দ্রিক। ধরেন আমরা ছোটবেলা, যখন আমরা ছোট ছিলাম, তখন আমাদের বাবা-মারা আমাদেরকে লেখাপড়া করাইতো, যে এই তোমাকে লেখাপড়া করতে হবে। আমরা সবাই, আমাদের সমাজে যেটা মানে একটা প্রচলন ছিল, যে আমাদেরকে লেখাপড়া করতে হবে। সব আমাদের বাবা-মারা বলতো যে, "এই তোমাদেরকে লেখাপড়া করতে হবে, জীবনে প্রতিষ্ঠিত হতে হবে।" তো সেটা হয়তো ১৯৮০, ৯০, ২০০০ সাল, হ্যাঁ? ২০০০ এই দশকগুলার জন্য ঠিক ছিল। যে লেখাপড়া করে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, মানে আমাকে চাকরি করতে হুম, হবে। আমি তো লেখাপড়া না করলে আমার চাকরি আমাকে কেউ দিবে না। হুম, বাট এখন এসে আবার জিনিসটা মানে পুরা উল্টে গেছে। ১৮০ ডিগ্রি উল্টে গেছে। বিপরীতমুখী হয়ে গেছে। যে এখন আবার এই আমাদের যে তরুণ যারা উঠে আসতেছে, ইয়াং জেনারেশন, এদের মধ্যে আবার দেখা যাচ্ছে যে, যেটা আপনি এই যে শুরুতে বললেন, যে লেখাপড়া করে আবার আমার কি প্রয়োজন? লেখাপড়া করে তো আমার মানে আমি লেখাপড়া ছাড়াই আমি টিকটক করে বা আমি এরকম অহেতুক কিছু কাজ করে টরে আমি টাকা ইনকাম করতে পারতেছি। যেখানে আমার জ্ঞানের কোনো প্রয়োজন পড়তেছে না। আমার জ্ঞান দরকার নাই। হয়তোবা আমি আমার সৌন্দর্য দিয়ে আমি টাকা ইনকাম করব, অথবা আমি আমার মানে আমার এই খামখেয়ালিপনা দিয়ে আমি টাকা ইনকাম করব। এই যে এখন আবার একটা বিপরীতমুখী যে একটা মানে প্রবণতা, এই জিনিসগুলো আসলে আমাদেরকে একটু খুঁটিয়ে দেখতে হবে। বিশ্লেষণ করে দেখতে হবে যে আসলে লেখাপড়ার কার্যকারিতাটা কোথায়? লেখাপড়াটা কিসের জন্য প্রয়োজন? এবং লেখাপড়াটা আমার লেখাপড়া আবার
আমাদের সমাজে ধরেন এই যে আমি বললাম যে ৮০-৯০ আমাদের যে একটা ঐতিহ্য যে লেখাপড়া করে আমাদের প্রতিষ্ঠিত হতে হবে, এই জায়গাটা তো আবার একটা মানে বিশ্লেষণের বিষয় আছে যে এখান থেকেও কতটা মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে লেখাপড়া করে, তার ক্যারিয়ারে কতটা সে প্রতিষ্ঠিত হতে পারতেছে, এখানে সে কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে, এগুলো আবার বিশ্লেষণ করার ব্যাপার আছে। না, বিষয়টা হলো লেখাপড়া আমাদের বর্তমান সমাজের প্রেক্ষাপটে যেটা হলো, লেখাপড়ার উদ্দেশ্যটা কি বা আমি কেন লেখাপড়া করতেছি, সেই উদ্দেশ্যের উপর ডিপেন্ড করে এটা। আমরা সরাসরি লেখাপড়া করতেই হবে না, সেটা কখনোই বলা যাবে না। লেখাপড়াটা কিন্তু করতে হবে একটা দিক থেকে। আবার যদি কর্মমুখী বলা হয়, সেটা অন্য হিসাব। যে আমি ইনকাম করতে চাই লাইফে, সেটা অন্য হিসাব। দুনিয়াতে এমন অনেক আছে যারা লেখাপড়া ছাড়াও অনেক বড় বড় কোটি কোটি টাকার মালিক হয়েছে, সেটা অন্য বিষয়। কিন্তু লেখাপড়াটা করতে হবে। লেখাপড়ার শুধু কাজ এমন না যে লেখাপড়াকে তাকে কি সামাজিকভাবে প্রতিষ্ঠিত করে। একটা শিক্ষিত অশিক্ষিতর মধ্যে অনেক পার্থক্য আছে। শিক্ষিত কোটিপতিও আছে, অশিক্ষিত কোটিপতি আছে, তাই না? তো ও লেখাপড়া না করেও বর্তমানে ইনকাম করা যায়, অনেক টাকা ইনকাম করা যায়। কিন্তু লেখাপড়ার একটা আলাদা মর্যাদা আছে। যদি আমরা সেই মর্যাদার দিক থেকে তুলনা করি, হয়তো লেখাপড়া অবশ্যই মাস্ট করতে হবে। একটা সামাজিক মর্যাদা, সামাজিক বিবেক, সচেতনতা, যেটা আমরা জানি আল্লাহর বাণী যে যারা জানে আর যারা জানে না তারা কি সমান? তারা কখনো সমান না। তো এই দিক থেকে কিন্তু আহ লেখাপড়াটা আপনাকে জানাবে। হয়তো এটা আপনার আহ কর্মজীবনে কাজে লাগুক বা না লাগুক। আমি যে পড়াশোনা করছি, আমার কর্মজীবনে কাজে লাগে, বা এরকম কতজন পার্সেন্ট মানুষের জীবনে কাজে লাগে তার লেখাপড়াটা। কিন্তু তার এইটা লেখাপড়াটা তাকে একটা সামাজিক মর্যাদা দিচ্ছে, তাকে একটা বিবেক বুদ্ধিতে সচেতন করতেছে, তার জ্ঞান এবং দক্ষতা অর্জনে করতেছে, কর্ম মানসিক সচেতনতা, তাকে মানুষ পরিচালনার ক্যাপাসিটি। সাপোজ আমি ফ্রিল্যান্সিং করি বা আমি ফ্রিল্যান্সিং ট্রেনার, আমি যখন একটা ট্রেনিং পেশায় আছি, আমি ডিজিটাল মার্কেটিং শিখাই, যে কেউ কাজ জানে সে কিন্তু শিখাতে পারে। কিন্তু যখন আমি একটা আইসিটি ডিভিশনের ট্রেনার হবো, তখন কিন্তু আমাকে এখানে লিখতে হয় যে মিনিমাম অনার্স পাস হওয়া লাগে। কিন্তু এমন না। ফ্রিল্যান্সিং এ কি কোনো ডিগ্রি আছে বর্তমানে? ফ্রিল্যান্সিং এ কোনো অনার্স মাস্টার বাংলাদেশে কোথাও হয় না ফ্রিল্যান্সিং বিষয়ে। বর্তমানে হয়তো শুরু হয়েছে, গ্রাফিক ডিজাইন শুরু হয়েছে, ডিজিটাল মার্কেটিং এ বাংলাদেশে অনার্স মাস্টার হয় না। কিন্তু হয়তো বিবিএ এমবিএ তে ডিজিটাল মার্কেটিং এর কিছু কিছু টপিক বর্তমানে ঢোকা শুরু হয়েছে। ঠিক আছে? গ্রাফিক ডিজাইনে এখন অনেক ইউনিভার্সিটিদের আছে। কিন্তু আমি আমার লেখাপড়াটা দরকার হলো আমার নিজেকে সমাজে একটা জায়গায় নিয়ে যাওয়া, যে অনেক শিক্ষিত অশিক্ষিতের মধ্যে পার্থক্য করার জন্য। কিন্তু কর্মমুখী শিক্ষা বা বর্তমান শিক্ষা কারিকুলাম নিয়ে প্রশ্নবিদ্ধ, এটা সবারই অনেকের মধ্যেই আছে। যে বর্তমান প্রেক্ষাপটের কারিকুলাম বা শিক্ষা পদ্ধতির মধ্যে অনেক চেঞ্জ আনা দরকার। সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। কিন্তু যে বিবিএস স্ক্যাম বা লেখাপড়ার দরকার নাই, সেটাও আমরা একবারে বলতে পারি না। জি বলেন। আচ্ছা ভাই, আপনি এই যে বললেন যে যারা জানে হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, আল্লাহ তাআলা বলতেছে যে যে জানে আর যে জানে না তারা কি সমান হতে পারে? তো এটার উত্তর আল্টিমেট যে না, সমান অবশ্যই হবে না। তো আমাদের আমাদের যে লেখাপড়ার যে মানে থিমটা, প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে লেখাপড়াটা আসলে কাকে বলা হয়। লেখাপড়াটাকে আমি কাকে লেখাপড়া বলবো? এইটা আমাদের সমাজে এই ব্যাখ্যাটাই মূলত বিকৃত হয়ে গেছে। এখন সমাজে যে হুম, লেখাপড়া আমাকে করতে হবে, লেখাপড়ার সেন্সটা বিকৃত হয়ে এখন সমাজে আমরা যেটাকে দেখতে পাই সেটা একটা বিকৃত রূপ দেখতে পাই। প্রথমত লেখাপড়ার আ যে প্রকৃত রূপ সেটা হচ্ছে যে আমরা একটা একটা জিনিসকে তার যে ধর্ম সেই ধর্মে তাকে প্রতিষ্ঠিত করাটাই হচ্ছে লেখাপড়ার প্রধান উদ্দেশ্য। ঠিক আছে? যেমন ধরেন একটা ঘোড়াকে আমি যদি একটা ঘোড়া যদি কিনি আর সেই ঘোড়াটাকে যদি আমি বাহন হিসেবে যদি আমি ওকে ব্যবহার করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে তাকে আমাকে আগে তাকে ট্রেনিং দিতে হবে যে, এবং আল্টিমেট কিন্তু একটা ঘোড়ার মানে কাজ কিন্তু সেটাই যে সে একজন বাহক হিসাবে সে একজন মানুষকে সে বহন করে নিয়ে যাবে। তা ঘোড়ার যে এই যে তার যে একটা ডিউটি তার হচ্ছে মানুষকে বহন করে নিয়ে যাওয়া, এটার জন্য কিন্তু তাকে প্রস্তুত করতে হবে, তাকে ট্রেনিং দিতে হবে। তেমনি একটা মানুষকেও যদি আমি যদি একটা মানুষকে যদি মানুষ হিসেবে যদি তাকে আমাকে গড়ে তুলতে হয়, তাহলে তার কিছু
ট্রেনিং এর দরকার আছে। তার যে ধর্ম সেই ধর্মটা তাকে চর্চার মাধ্যমে তাকে এটা তার স্বভাবের মধ্যে ইনপুট দিতে হবে। তো এই যে তাকে যে চর্চার মধ্য দিয়ে তার স্বভাবের ভিতরে যে বিভিন্ন তার যে বৈশিষ্ট্য অথবা ধর্মগুলোকে যে ইনপুট দিতে হবে, এইটার কাজটা করবে মূলত লেখাপড়া। তাহলে ইসলামের দৃষ্টিতে অথবা প্রকৃত লেখাপড়া যাকে বলা হয় সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা বলতেছে যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খলাকাল ইনসানা মিন আলাক। তাইলে তুমি পড়ো যিনি তোমাকে সৃষ্টি করছে সেই রবের নামে। তাহলে আমাকে লেখাপড়া মূলত এটাই যে যে জানে এবং যে জানে না তারা কি এক? এর অর্থই হচ্ছে যে আমাকে পড়তে হবে, আমাকে লেখাপড়া করতে হবে রবের নামে। তাহলে আমি এমন লেখাপড়া আমাকে করতে হবে যে লেখাপড়ার মধ্য দিয়ে আমি আমার রবকে চিনতে পারবো এবং আমি কে? আমি যে মানুষ, আমার ধর্মটা কি হওয়া উচিত? আমার ধর্মটা কি ডাকাতের মতো হওয়া উচিত? দুর্নীতিবাজের মতো হওয়া উচিত? যে আমি আমার কাছে কোনো আমানত দিলে আমি সেটা খেয়ানত করব। আমার কোনো দায়িত্ব দিলে সেখানে আমি কিভাবে আত্মসাৎ করা যায়, আমার ক্ষমতার অপব্যবহার করা যায়, আমি কি সেগুলো করব? না আমি একজন নিরাপদ মানুষ হিসেবে আমি সমাজে প্রতিষ্ঠিত হব, আমি বড় হব। এই যে একজন মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্যই মূলত লেখাপড়ার কাজটা এখানে। তো সুতরাং লেখাপড়া করতে হবে এই সেন্সে যে আমি আমার সন্তানকে লেখাপড়া করাবো যেন সে প্রকৃত একজন মানুষ হতে পারে। সে যখন প্রকৃত মানুষ হবে তখন সে আমার প্রকৃত একজন আমার সন্তানও হবে। আদর্শ একজন আমার সন্তান হবে। সেই সন্তানের কাছে পিতামাতার যে অধিকার বা স্বার্থ এটা কখনো নষ্ট হবে না, সংরক্ষিত হবে। তেমনিভাবে দেশের যে স্বার্থ ওই একজন মানুষকে কেন্দ্র করে যে দেশের স্বার্থ আছে সেটাও কখনো ধূলিসাৎ হবে না, সংরক্ষিত হবে। ওই মানুষটার কাছে দেশও নিরাপদ, ওই মানুষটার কাছে অপর একজন মানুষ, প্রতিবেশী নাগরিক, দেশের নাগরিক নিরাপদ, ওই মানুষটার কাছে একজন বাবা-মাও নিরাপদ হবে। তা এইজন্য লেখাপড়ার কাজটা হচ্ছে ফান্ডামেন্টাল যে কাজ, মৌলিক কাজ সেটা হচ্ছে মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলা। তাহলে তার যে ধর্ম আছে সেই ধর্মে তাকে প্রতিষ্ঠিত করাটা হচ্ছে লেখাপড়ার কাজ। বাট আমাদের দুঃখজনক হলেও সত্য যে আমাদের সমাজে লেখাপড়া মনে করা হয় যে লেখাপড়া করে সে প্রতিষ্ঠিত হবে। লেখাপড়াকে যেহেতু আমাদের সফলতার চাবিকাঠি মনে করে। লেখাপড়াকে আমাদের সমাজে সফলতার চাবিকাঠি মনে করে। আসলে কি যেহেতু লেখাপড়া আমাদের বাবা-মারা ৬০ এর দশকের লোক, ৫০ এর দশকের ৬০ এর দশকের ৭০ দশকের লোক। উনাদের সময় যেহেতু মানে প্রেক্ষাপটটা আর্থসামাজিক অবস্থাটা ভিন্ন ছিল। উনারা যেটা দেখছে যে লেখাপড়া করে মানুষ মানে একটা চাকরি সে পেতে পারে। তো সেই হিসাবে উনারা আমাদেরকে এই বুঝটাই দিছে যে তোমাদেরকে বাবা লেখাপড়া করতে হবে, তোমাদেরকে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে কিভাবে? চাকরি করার মাধ্যমে। বাট এখন এসে আমাদেরকে যেটা করতে হবে, আমরা যারা ইয়াং জেনারেশন আমরা বাবা-মা হিসাবে সমাজে এখন আমরা আসতেছি। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে এই যে আগের যে সেন্স যে লেখাপড়া করে প্রতিষ্ঠিত হওয়া, না এইটা এখন প্রয়োজন নাই। সেই সময় প্রয়োজন ছিল। তারা যে আমাদেরকে আমাদেরকে যে এই মানে কথাটা বলতো, আমাদেরকে যে এই ধরনের যে অ্যা সাজেস্ট করতো এটা ঠিক ছিল। সেই সময়ের জন্য ঠিক ছিল। বাট এখন আমরা যারা নিউ ফাদার মাদার আমরা যারা নতুন বাবা-মা, আমাদেরকে আবার আমাদের বাবা-মা যেটা বলছে সেইটা ধরে রাখলে হবে না। এখন আমাদেরকে আমাদের যে সামাজিক, আর্থসামাজিক আমাদের যে পারিপার্শ্বিক অবস্থা, সেইটার আলোকে আবার আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সুতরাং এখন এসে আমরা যেটা করব যে লেখাপড়া আমাদেরকে করতেই হবে। লেখাপড়া আবার এটা ভাবা যাবে না যে লেখাপড়া না করেও মনে হয় চলা যায়। এটা চলা যাবে না। যেটা আমি এতক্ষণ বললাম যে মানুষকে তার ধর্মে নিয়ে আসার জন্য, মানুষকে মানুষ হিসেবে তৈরি করার জন্য লেখাপড়ার প্রয়োজন আছে। যেটা হচ্ছে সে তার রবকে যেন চিনতে পারে। এই লেখাপড়া তাকে আদর্শিক লেখাপড়া দিতে হবে। সে যখন আদর্শ একজন মানুষ হবে এই লেখাপড়া যখন আমি তাকে দিব, তাই যতটুকু লেখাপড়া করলে সে আদর্শ মানুষ হতে পারে এতটুকু পর্যন্ত আমাকে লেখাপড়া তাকে দিতেই হবে। এই লেখাপড়াটুকু আমাকে দিতেই হবে। দেন আমি যদি মনে করি যে আমার পারিপার্শ্বিক আমার আর্থিক সক্ষমতা এত না যে আমার সন্তান যেন আমাকে সাপোর্ট করে অথবা আমার সন্তানকে দ্রুত জীবনে প্রতিষ্ঠিত হতে হবে, তাহলে পরে এক পদ্ধতি। আর যদি দেখা যায় যে না আমার বাবা-মার এমন অবস্থা যে তাদের আর্থিক সচ্ছলতা আছে, সেই সংকট নাই, তাহলে অবশ্যই সে তার সন্তানের জন্য এইটা মানে এই বিলাসিতাটা করতেই পারে যে আমার সন্তান যেন জ্ঞান চর্চা করতে পারে, আমার সন্তান যেন জ্ঞানী হতে পারে, একজন গবেষক হতে পারে। সে
দুনিয়াতে জ্ঞানের যে জগৎ আছে এই জ্ঞানের জগতে সে যেন অবদান রাখতে পারে। তাহলে সে তার সন্তান যখন একজন আদর্শ সন্তান হয়েছে, নীতি নৈতিকতা সম্পূর্ণ একজন সন্তান হয়ে গেছে, তখন সে এই ধরনের স্বপ্ন দেখতেই পারে ওই বাবা, যে আমার সন্তান সে রাষ্ট্র একজন রাষ্ট্রবিজ্ঞানী হতে পারে, সে একজন সমাজবিজ্ঞানী হতে পারে, সে একজন ডাক্তার হতে পারে, অথবা সে একজন ইঞ্জিনিয়ার হতে পারে, অথবা সে একজন ভাষাবিদ হতে পারে। বাবা মা অথবা সেই সন্তানের যেটা প্যাশন থাকবে সেই আলোকে সে একটা ওই বিষয়ে তার স্পেসিফিক যে দক্ষতা অর্জন করা দরকার, বিশেষজ্ঞ হওয়া দরকার, সেটা সে নিতেই পারে। বাট এটা হচ্ছে গিয়ে খুব মানে শতকরা ধরেন এটা 5% হতে পারে, শতকরা 5%-এর ক্ষেত্রে বা 10% সর্বোচ্চ আমাদের দেশের যেহেতু আর্থিক সক্ষমতা খুব বেশি না, সেক্ষেত্রে 10% হতে পারে যে 10%-এর ক্ষেত্রে তারা গবেষক, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, বা একজন ভাষাবিদ হতে পারে, একজন রাষ্ট্রবিজ্ঞানী হতে পারে, এটা হতে পারে। আর বাকি যারা 90%, এই 90%-কে আমাকে অবশ্যই আমার যে আর্থিক সক্ষমতা এইটাকে আমাকে বিবেচনায় নিয়ে আমাকে আমার সন্তানের কেরিয়ারের জন্য কোনটা ভালো হবে এটা কিন্তু ওই সন্তান বুঝবে না। সে যখন ইন্টারে পড়ে তার বয়স 18 বছর, 17, 18, 19 বছর। এই বয়সে কিন্তু একজন মানে একজন যুবক বা কিশোর সে কিন্তু এটা বুঝবে না যে আমার ভবিষ্যৎটা কতটা চ্যালেঞ্জিং, এটা কিন্তু বুঝবে না। বাট তার বাবা ওই চ্যালেঞ্জটা কিন্তু সে ফেস করে আসছে। যে বর্তমানে স্বীকৃত যে আমরা ইউনিভার্সিটিতে মানে আমরা ইন্টার পাস করার পরে আমাদের একটাই চিন্তা থাকে যে আমি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিব, ইউনিভার্সিটিতে লেখাপড়া করব, তারপরে কি ইউনিভার্সিটি আমাকে 5 বছরে বেকআপ দিবে, তাই না? আমরা লেখাপড়া করে তো আমরা যেটা শিখছি, আমরা আমাদের জীবন দিয়ে শিখছি যে ইউনিভার্সিটি আমাকে 5 বছর সর্বোচ্চ 6 বছর ব্যাকআপ দিবে। যে তুমি কোন ইউনিভার্সিটিতে পড়ো, যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, একটা ফিলিংস কাজ করবে। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ি, আমি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়ি, আমি যদি আমি যদি প্রকৌশলী ইউনিভার্সিটিতে পড়ি তাহলে এটা ওয়েল। কিন্তু এই যে আমরা যারা যেগুলো জেনারেল ইউনিভার্সিটি আছে, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, প্রকৌশলী না, এই ইউনিভার্সিটি আমাকে 5 বছর 6 বছরের ব্যাকআপ দিবে। এরপরে আমি বেকার যে মানে বেকার সমাজ, বেকারত্বের যে সমাজ, এই সমাজের একজন আমি মানে সদস্য হিসেবে সংখ্যা বাড়াবো। শুধু প্রতি বছর হিউজ পরিমাণ মানে স্টুডেন্ট তারা তাদের ছাত্র জীবন সমাপ্তি করে বেকারত্বের খাতায় নতুন করে একটা আইডি কার্ড গ্রহণ করে। এবং এই জীবনটা যে কতটা বিষণ্ণতার এবং কতটা যে মানে অবহেলিত লাঞ্ছনার জীবন, এটা আপনি হয়তো ফ্রিল্যান্সিং করছেন, আপনি এই জীবনটা ফেস করেননি, কিন্তু আমরা এই জীবনটা ফেস করে আসছি। হ্যাঁ, যেহেতু আমরা চাকরি ডিপেন্ডেন্ট ছিলাম, তো আমরা কিন্তু এটা ফেস করছি। এইটার যে কতটা এটার তিক্ততা এবং এটার যে বেদনা, এই বেদনা বাবা মার সঙ্গে সন্তানের দূরত্ব তৈরি হয়ে যায়। বাবা মা পর্যন্ত সন্তানকে ভুল বোঝে, বাবা মা পর্যন্ত সন্তানকে, যেই সন্তানকে এতদিন লেখাপড়া করাইছে, 25 বছর পর্যন্ত অর্থ দিয়ে আসছে লেখাপড়া করো, খাওয়া দাওয়ার খরচ দিছে, এই 25 বছর পরে একদিন পরেই আপনি বাবা মা বলবে যে আজকে আপনার লেখাপড়া শেষ, এই আজকের পরের দিনেই আপনাকে বাবা মা বলবে যে আমার সন্তান এখন পারফেক্ট, এখন তুমি তাহলে নিজে ইনকাম করে এখন তুমি নিজে চলো এবং আমাদেরকেও সাপোর্ট করো। একটা সন্তান সে একদিন আগে সে আপনার অযোগ্য ছিল ইনকাম করার, আর একদিন পরেই সে যোগ্য হয়ে গেল। এটা অত্যন্ত মানে বেদনাদায়ক একটা সমাজের মানে একটা বেধি, এটা একটা মরণ বেধি সমাজে চলতেছে। এটা এই দুঃখ দুর্দশা নিয়ে যদি গল্প করা যায়, মানে এটা 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 খারাপ একটা বিষয়। এটা হয়তো আমি ফ্রিল্যান্সিং করি, তাও আমার ফ্যামিলি থেকে চাপ ছিল আমি চাকরি করি, এই করি, সেই করি। এটা নিয়ে আমি আরেকটু বলবো। এর আগে একটু আমি বলি একটু, আসলে পড়ালেখা আমরা যেটা বুঝলাম, পড়ালেখা করার বা লেখাপড়া করার মুখ্য উদ্দেশ্যই হলো নিজেকে কর্মশক্তিশালী, বুদ্ধিমত্তা, শারীরিক মানসিকতা, বৈদ্যুতিক বিকাশ ঘটিয়ে নিজেকে একজন প্রকৃত মানুষ গড়ে তোলা। এবং ছলচাতুরি, পড়ালেখা করে আমি দুর্নীতি করব, পড়ালেখা করে আমি ঘুষ করে চাকরি করব, এগুলা পড়ালেখার উদ্দেশ্য না। পড়ালেখার উদ্দেশ্য হলো একজন সমাজে কোয়ালিফাই করা, সামাজিকভাবে পড়ালেখার উদ্দেশ্য হচ্ছে একজন মানুষকে তার ধর্মে প্রতিষ্ঠিত করা। যখন সে তার ধর্ম থেকে
নিজের ধর্মকে জানা, নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করা, যোগ্যতা সম্পন্ন করা। তো সেই যোগ্যতায় তাকে কি দিবে সেটা বিষয় না। তাকে চাকরি দিবে বা কি দিবে সেটা নাও দিতে পারে। তো আপনি এই যে এটা আমি আরেকটু এড করি, সেটা হলো যে আসলে পড়ালেখা শেষ করে পরপরে যেমন পিতামাতার একটা চাহিদা তার উপর চাপিয়ে দেয়া হয়। এটা কিন্তু বেকারত্ব তাকে কয়েকটা বছর কাটাইতে হয়। সাথে, সাথে চাকরি পাবে না। এটা আপনি খুব ৫-৬ সুন্দরভাবে বছর বলছেন। তাকে বেকার হিসেবে থাকতে হয়। এই যে আপনি যদি একটা সরকারি চাকরি চিন্তা করেন, আপনাকে অবশ্যই ৫-৬ বছর আপনাকে এখানে দিতে বেকার হবে। থাকতে হ্যাঁ, হবে। কেউ আছে আপনার ৬ মাস ১ বছরে হয়তো পেয়ে যাচ্ছে। এটা যার ভাগ্যে আল্লাহ রাখছে খুবই মানে এটা সামান্য। এটা হুম, হুম। ১,০০০ বা ১ লাখে ১-২ জন ৫ জন হতে পারে। বাট এই যে শত, শত হাজার, হাজার লাখ, লাখ যে যুব সমাজ যারা লেখাপড়া শেষ করে শ্রম ক শ্রম ইয়াতে আসতেছে, এখানে সবাই বেকারত্ব এবং সেটা ৪-৫ বছর। কেউ যদি প্রাইভেট জব না করে, তাহলে তাকে ৪-৫ বছরের একটা বেকারত্বের ঘানি তাকে টানতে হয়। এটা মানে একটা অবর্ণনীয় একটা অবস্থা। যে পড়বে সেই শুধু এটার মানে অ্যা উপলব্ধি করতে পারবে। এটা কারণ কি বুঝতে পারছেন? পড়ালেখাটা তাকে একটা সার্টিফিকেট দিছে, তাকে একটা সামাজিকভাবে শিক্ষিত বানাইছে। কিন্তু দেখেন সে কাউসার কিন্তু ভাই, চাকরির বা কর্মমুখী কাউসার ভাই কোনো দেখেন, কিছু পায় নাই ইউনিভার্সিটি থেকে। সে একটা কিন্তু যুবক ইউনিভার্সিটিতে পায় নাই। ধরেন একটা ছেলের দিক থেকে আমি বলি যে একটা ছেলে আপনার লেখাপড়া শেষ করলো। লেখাপড়া শেষ করে তার বয়স ২৪, ২৫, ২৬ বছর হতে পারে। এই বয়সটাতে তাকে তার হুম, কতগুলো প্রেশার থাকে দেখেন। তাকে মানে প্রতিষ্ঠিত হবে। তাকে একটা প্রথমত সরকারি চাকরি তাকে মানে ম্যানেজ করতে হবে। তাইলে তাকে হিউজ তার লেখাপড়ার প্রেশার আছে। এইদিকে আবার সে মানে তার যে একটা যৌবন শক্তি, এই যৌবন শক্তি সে একবারে সর্বোচ্চ একটা স্ট্রং পজিশনে থাকে। এই সময় তার একটা বিয়ের প্রেশার থাকে। এটা হয়তো সমাজ অনুভব করে না, তার বাবা-মা অনুভব করে না। কিন্তু একজন ছেলের ক্ষেত্রে এটা সাংঘাতিক ধরনের তার উপরে একটা আম প্রেশার। যে এইটা সে এই ছেলেটা সে এইটা পারতেছে না সমাধান করতে, পারতেছে না এটা সে বহন করতে এবং সমাজ, তার পরিবার কেউই তাকে সাপোর্ট মানে করতেছে না। সে যে তার যে এটা যে একটা তার প্রয়োজন, এটা তো একটা মানে একটা মৌলিক আমরা যেমন এই যে হুম। ভাত আমাদের প্রয়োজন, খাবার আমাদের প্রয়োজন বাঁচার জন্য। এইরকম একটা প্রয়োজন হচ্ছে এইরকম বয়সের একটা যুবকের প্রয়োজন হচ্ছে তার একটা আ ব বিবাহ করা। এই যে তার বিবাহ করা তার প্রয়োজন, তার একটা সরকারি চাকরি তার প্রয়োজন। এত শত প্রেশার নিয়ে একটা ছেলে মানে নাস্তানাবুদ হয়ে যায়, বিধ্বস্ত হয়ে যায়। মানে তার যে একটা উদ্দীপনা, স্পৃহা, তার যে একটা মনোবল, এই সবকিছু তার ধূলিসাৎ হয়ে যায় এই যখন তার ছাত্র জীবন শেষ হয়ে যায় এবং সে যখন এই যে এই ধরনের একটা মানে মানে এটা কি ঘূর্ণি একটা মানে সমুদ্রে যে ঘূর্ণিপাক যে হয় এই ঘূর্ণিপাকে যখন যে মানে ছেলেটা পড়ে সেই শুধুমাত্র বোঝে। আমার একজন ফ্রেন্ড ছিল। আমি ধরেন আমি তো মাদ্রাসায় লেখাপড়া করছি। আমার মাদ্রাসার একজন ফ্রেন্ড সে এত অমায়িক তার ব্যবহার মানে অসাধারণ অমায়িক। এতটা অমায়িক ছিল বন্ধুদের সঙ্গেও মানে সে খুবই কোমল নমনীয় তার ব্যবহার ছিল। সে পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে। কিন্তু মেধাবী ছেলে। ঢাকা ইউনিভার্সিটিতে একটা ভালো সাবজেক্টে সে লেখাপড়া করত। কিন্তু দুঃখজনক বিষয় সে দীর্ঘ একটা সময় সে হয়তোবা সরকারি চাকরি চাইছে কিন্তু সেটা সে পায়নি। অবশেষে একটা ধার্মিক অমায়িক ছেলে, মেধাবী ছেলে সে আত্মহত্যা করছে। অথচ তার মানে ধর্মীয় জ্ঞানের কোনো অভাব ছিল না। সে ধর্মীয় জ্ঞান তার মানে যথেষ্ট পরিমাণ ধর্মীয় জ্ঞান ছিল এবং সে মেধাবী বিধায় তো সেটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে। এত শত তার দক্ষতা যোগ্যতা থাকা সত্ত্বেও তার ভাগ্য তার ফেভারে ছিল না। সে তার যে মানে তার যে স্ট্রাগল ছিল, তার যে সংগ্রামটা ছিল, জীবন যুদ্ধটা ছিল সেটা সে বহন করতে পারেনি। সে একেক মানুষের যে মানে জটিলতা এটা একেক রকম। এটা অ্যা কারো সঙ্গে কারো কম্পেয়ার করে এটা অনুমান করা যাবে না। সুতরাং আমার সমস্যাটা আমি যেভাবে অনুমান করছি ওর সমস্যাটা আমার দিয়ে আমি তার যদি মূল্যায়ন করি যে সে এটা কেন আ সে মানে এই কাজটা করলো এটা আমি অনুমান করতে পারব না। ও যে মানে যে ধরনের সংকটে পড়ছে, যার কারণে সে বাধ্য হয়ে সে আত্মহত্যা করছে। তার শতভাগ একটা ধর্মীয় জ্ঞান ছিল, সে একটা ধার্মিক ছেলে, সে অমায়িক তার ব্যবহার, সে মেধাবী ছেলে। প্রাইভেট সেক্টর তার জন্য খোলা। এত শত অপশন থাকার পরেও সে আত্মহত্যা করছে।
তো এই জন্য এই জিনিসগুলা সুনিশ্চিতভাবে বলা যাবে না। এবং আমাদের সমাজে যদি আমরা এই যে জরিপগুলা হয়, এই জরিপগুলা যদি আমরা দেখি, রিপোর্টগুলা, সবচেয়ে বেকারত্বের যে হার, কোন কোন লেভেলের মধ্যে সবচেয়ে বেকারত্বের হার বেশি? তো দেখা যাবে যে শিক্ষিত সমাজের মধ্যে সবচেয়ে বেকারত্বের হার বেশি। স্রোতের অনুকূলে আমরা চলতেছি, স্রোত যেদিকে যাচ্ছে আমরাও সেদিকে যাচ্ছি। এভাবে করে আমরা চলে আমরা ভার্সিটিতে লেখাপড়া করে টরে আমরা আমাদের নিজেদের জীবনের যে একটা পটেনশিয়াল যে একটা সময়, এটাকে আমরা নষ্ট করতেছি। আমাদের নিজেদের যে পটেনশিয়ালিটি, এটা আমরা নষ্ট করতেছি। যে একটা মানে কর্মশক্তি ছিল, এটা আমরা আমাদের লেখাপড়া শেষ করে এই যে শুরু করে সরকারি চাকরির যদি প্রবেশের বয়স যদি ৩০ বছর পর্যন্ত হয়, তাহলে ৩০ বছর, অথবা ৩২ বছর হলে ৩২ বছর। এই ৫-৭ বছর তার যে একটা কর্মশক্তি ছিল, এটা পুরা অপচয় হচ্ছে, নষ্ট হচ্ছে। নষ্ট হচ্ছে শতকরা হয়তো ১০ ভাগ আপনার সরকারি চাকরি পাচ্ছে, আর বাধ্য হয়ে সরকারি চাকরি যখন পাচ্ছে না, ৩০ বছর পর্যন্ত ওয়েট করার পরে যখন সরকারি চাকরি পাচ্ছে না, তখন বাধ্য হয়ে সে প্রাইভেট সেক্টরে যাচ্ছে। তো প্রাইভেট সেক্টরে আপনার যেখানে সে ২৫ বছর বয়সে যদি যেত, সেখানে সে ৩০ বছর বয়সে যাচ্ছে। ২৫ বছর বয়সে গেলে সে কত পাইতো বেতন? আপনার ধরেন ১৫,০০০ টাকা। কম প্রাইভেট কোম্পানিগুলোতে বেশি বেতন দেয় না। তো সুতরাং ১৫,০০০ টাকা তার যদি শুরুতে তার বেতন যদি ১৫,০০০ থেকে ২০,০০০ টাকা হয়, তাহলে সে ২৫ বছরে যখন ১৫-২০,০০০ টাকা পাইতো, এটা সে ৩০ বছরে গিয়ে পাচ্ছে ১৫-২০,০০০ টাকা। এই ৩০ বছর বয়সে গিয়ে যদি সে ১৫-২০,০০০ টাকা বেতন পায়, তাহলে সে বিয়ে করতে পারবে? সে সংসার চালাতে পারবে? তাহলে তাকে আবার ওই যে একটা প্রাইভেট সেক্টর হয়তোবা ৫-৬ বছর সময় দিলে একটা স্ট্যান্ডার্ড তার বেতন হয়ে যাবে। তাহলে এই স্ট্যান্ডার্ড বেতন ধরেন তার মানে আপনার ৩৫-৪০,০০০ টাকা পেতে তার ৫-৬ বছরের প্রয়োজন আছে। তা এই তাহলে ৫-৬ বছরের তাহলে ৩৫ বছর তার হয়ে যাচ্ছে। ৩৫-৩৬ বছর বয়সে সে আপনার অ্যাবভ 35, ৩৫,০০০ এর উপরে, ৩৫,০০০ এর উপরে সে সেলারি পেতে পারে। তা তখন সে হয়তোবা মানে চিন্তা করতে পারে যে ৩৫ বছরে এসে আমি এখন বিয়ে করতে পারি। তা এই যে তার মানে একটা মানুষের আয়ুষ্কালেই থাকে আপনার আদর্শ, মানে একটা এভারেজ আয়ুষ্কাল বাংলাদেশে ৬০ বছর। এটা তো আর জাপান না যে হুম। ৭০ বছর ইয়া। তাহলে সে মানে অর্ধেক বা সিংহভাগের বেশি সে খরচ করে ফেলতেছে শুধু কেরিয়ারকে কেন্দ্র করে। তাহলে তার বিয়ে শাদী তার পিছায় চলে গেছে। তার মানে পুরা যৌবনকালটা তার নষ্ট হয়ে যাচ্ছে। তো এই যে সালাম ভাই, আপনি এত শত বিড়ম্বনা, এই বিড়ম্বনা থেকে বাঁচার জন্য আমাদেরকে মানে প্রপার পরিকল্পনাটা আমাদেরকে আগেই করতে হবে। ইন্টার পাস করার সঙ্গে, সঙ্গে আমাকে করতে হবে যে আমি কি আমার বাবার কি এই আর্থিক সক্ষমতা আছে যে আমি হায়ার স্টাডি করে আমার আর্থিক সেই প্রেশার নাই যে আমি হায়ার স্টাডি করে আমি আ মানে খুব সুন্দরভাবে আমি স্মুথলি আমি মানে ইয়ে করতে পারবো। আমার ২৫ বছর বয়সে আমি বিয়ে করতে পারবো এবং আমি ৩০ বছর ৩৫ বছর পর্যন্ত আমার কেরিয়ার সেটেল না হওয়া পর্যন্ত আমার পরিবার থেকে ব্যাকআপ আমি পাবো। এটা কি আমার নিশ্চয়তা আছে? এই নিশ্চয়তা যদি আমার না থাকে, তাহলে আমাকে অবশ্যই ইন্টার পাস করে আমার যদি এমন মেধা থাকে, আমি ইঞ্জিনিয়ারিং লাইনে চলে যেতে পারি। আমার মেধা যদি কম থাকে, আমি এসএসসি পাস করার পরে, মেট্রিক পাস করার পরে আমি ভোকেশনাল লাইনে চলে যেতে পারি। পলিটেকনিক লাইনে আমি চলে যেতে পারি। আর এখন আমাদের এটা হচ্ছে গিয়ে একটা ফরমাল, আমাদের বাংলাদেশের যে ফরমাল যে এডুকেশন সিস্টেম আছে, এই সিস্টেমের কথা মানে আমি বললাম। এর বাহিরে আমাদের নন ফরমাল অনেক অপশন এখন আমাদের হাতে আছে। যে এখন আমাদের ফ্রিল্যান্সিং আছে, আমাদের ই-কমার্স বিজনেস এখন অনেক বেশি। ফেসবুকে ঢুকলেই ই-কমার্স এর অ্যাড, তাই না? ই-কমার্স আছে। আমাদের এখন বর্তমানে অনেক বেশি একটা আপনার আলোচনা হয় ইয়ে নিয়ে, উদ্যোক্তা। যে এখন আমরা চাকরি করব না, চাকরি দিব, উদ্যোক্তা হব। তাইলে এই যে আমাদের সামনে ৩ টা শিরোনাম। একটা হচ্ছে যে আমি ফ্রিল্যান্সিং করতে পারি, অথবা আমি ই-কমার্স ছোট টাইপের আমার সামর্থ্যের মধ্যে যেটা আমার সক্ষম, আমি একটা ছোটভাবে ই-কমার্স একটা ইয়ে শুরু করতে পারি। অথবা আমার যদি এরকম বুদ্ধিমত্তা থাকে এবং আমার যদি এরকম একটা গ্রুপ থাকে যে আমার 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 সঙ্গে কোঅপারেটিভ করবে, এরকম যদি আমার ৪-৫ জনের গ্রুপ থাকে, তাহলে আমরা উদ্যোক্তা হিসেবেও কোনো একটা স্টেপ নিতে পারি। তাহলে আমরা এখন এই ৩ টে স্টেপ নিয়ে আমরা কথা বলতে পারি কাউসার ভাই।
তো সেক্ষেত্রে আপনি ধরেন ফ্রিল্যান্সিং নিয়ে আপনি যেহেতু আছেন, আপনি ফ্রিল্যান্সিং নিয়ে গত একটা ভিডিওতে আপনি কথা বলছেন। এখন একটু ই-কমার্স সম্পর্কে একটু বলেন দেখি, ই-কমার্স সম্পর্কে মানে যেন দর্শকরা একটা সংক্ষিপ্তভাবে বাট একটা যেন গাইডলাইন পায়, সাহস যেন পায়, অন্ততপক্ষে সাহস যেন পায় যে হ্যাঁ, আমি ই-কমার্সের এভাবে আমি শুরু করতে পারি ইনশাআল্লাহ। আবদুল ভাই, আপনার দীর্ঘ অভিজ্ঞতা এবং দীর্ঘ আলোচনা থেকে আমরা আমাদের দর্শকরা বা আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো যে এই যে পড়াশোনা শেষ করার পরে যে একটা গ্যাপ যায় চাকরি পাওয়া পর্যন্ত, সফল হওয়া পর্যন্ত, সেটাকে কিভাবে হ্যান্ডেল করবে, কিভাবে কি করবে, এটা খুবই অনেকে হেল্প করবে। তো এটা সবার লাইফেই আসে, 99% এর একটা লাইফেই কথা আসে। বলি, একটা কথা বলি। হ্যাঁ, আমি দর্শকদের অনুরোধ করব, নিজের জীবনের মানে ক্ষতি করে যে শিক্ষা বা অভিজ্ঞতা অর্জন করে যে শিক্ষা বা বুঝা, এইটা না করে যারা আপনার বড় ভাই আছে, সিনিয়র আছে, তাদের জীবন থেকে আগেই শিখে নেন এবং সাবধান হন যে আসলে আমার কেরিয়ার প্ল্যানিংটা আমি কিভাবে করলে আমি আমি আমার জীবনের যে ভুক্তভোগী এটা আমি হব না, না। এটা একটা ক্যারিয়ার আলোচনা। একটা এপিসোডে ক্যারিয়ার নিয়ে আলোচনা শেষ করা যাবে না। এরকম আমাদের আরো করতে হবে, আরো করব আমরা। আসলে আমরা কিন্তু এটা দিয়ে পড়ালেখাকে পড়ালেখা যে বা আপনার যে পাস করবেন, অনার্স মাস্টার্স, একদম মাস্টার ডিগ্রি অর্জন করবেন বা পড়াশোনা করবেন, এগুলা এই যে চাকরি পাইতে একটু বিড়ম্বনা হচ্ছে, এটাকে আমরা পড়ালেখায় কিন্তু আমরা অনীহা করতেছি না, বা পড়ালেখাকে কিন্তু আমরা মোটিভেট করতেছি না। পড়ালেখাটা করতেই হবে, পড়ালেখাটা করতেই হবে। কিন্তু পড়ালেখার সফলতা এক জিনিস না। পড়ালেখাটা করতে হবে নিজের জন্য, নিজেকে পড়ালেখা তো স্যাটিসফাইড করতে করার হবে জন্য, মানুষ হওয়ার জন্য। মানুষ পড়ালেখা হওয়ার করতে জন্য। হবে মানুষ এটা হওয়ার আমি জন্য। আবারও বলছি, এটা বুঝলাম। কিন্তু সফলতা অন্য জিনিস। আপনি যদি কর্মজীবনে টাকা ইনকাম করতে চান, পড়ালেখার পাশাপাশি আপনি এসএসসি থেকেও টাকা ইনকাম করতে পারবেন ফ্রিল্যান্সিং করে। এই যে আপনি কয়েকটা দিক বললেন। যদি আপনার দরকার হয় যে না, আমাকে ফ্যামিলিতে অল্প বয়সে আর্নিং এ ঢুকতে হবে, তাহলে আপনি আপনার এই যে আপনি বললেন পড়ালেখার ট্র্যাকটা চেঞ্জ করেন। আপনি লং টাইমে না গিয়ে আপনি ডিপ্লোমা করেন বা কারিগরিতে চলে যান। বা আপনার যদি আরো ফাস্ট দরকার হয়, এখন এসএসসির নিচের ছেলেরাও ফ্রিল্যান্সিং করে ইনকাম করে, আপনি ওইখানে যান বা ই-কমার্স করেন। বা আপনি ৩ টা দিক বললেন। যদি পড়ালেখা অবশ্যই মাস্ট করতে হবে, কিন্তু আপনি যদি চান যে ইনকাম দরকার, সফলতা দরকার, অনেক অন্যদিকে যেতে পারেন পাশাপাশি। তো এটা খুব সুন্দরভাবে বলা হয়েছে এখানে যে পড়ালেখাটা করতেই হবে, কিন্তু যদি আপনার পরিবারকে সাপোর্ট করতে হয়, আপনি কয়েকটা দিক এখানে বলা হয়েছে যে আপনি উদ্যোক্তা হতে পারেন, পাশাপাশি আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, অথবা আপনার পড়ালেখার ট্র্যাকটা চেঞ্জ করতে পারেন, যেটা আপনাকে ফার্স্টলি ইনকামে বা চাকরিতে নিয়ে যাবে। তো আব্দুল সালাম ভাই বলছেন যে ই-কমার্স বা অ্যাপ কমার্স, এগুলো নিয়ে আমরা হয়তো একেকটা এপিসোডে কথা বলা যাবে। তাও বলি, বর্তমান যুগে বাংলাদেশের, আমি বর্ত আমি একজন ফ্রিল্যান্সার বা যেটাই হোক, আমি যেখানে থাকি, বিদেশ থাকলে তো কিনাই হয়। কিন্তু দেশে আছি, দেশে থাকলেও আমি সপ্তাহে এমন না হয় অনলাইনে অর্ডার করি না। এই যে এই গেঞ্জিটা অনলাইনে কিনা। তো এই গেঞ্জিটা অনলাইনে আমাদের কিনা। আমাদের দৈনন্দিন কেনাকাটা এখন ফেসবুকে মানে অনলাইন হয়ে গেছে এখন। ফেসবুকে হচ্ছে। কারণ আমি একজন ফ্রিল্যান্সার বা আমি একজন আইটির লোক। আমি যদি না কিনি তাহলে উৎসাহ পাবে কিভাবে মানুষ? হ্যাঁ? ডিমোটিভেট করে। কিন্তু ফেসবুকে ই-কমার্স করে শত, শত উদ্যোক্তা, হাজার, হাজার মানুষ সফল হচ্ছে, বিজনেস করতেছে। কাসার ভাই, আমি ধরেন ই-কমার্সের যে স্টেপ গুলো এগুলো তো অনেক আছে। এগুলোতে আমরা যাবো না, হ্যাঁ, এটা হয়তো অন্য একদিন আমরা এপিসোড করব। বাট একটা মানে আমি যে প্ল্যানিং যদি করতে হয়, আমি যদি ই-কমার্স নিয়ে প্ল্যানিং যদি আমি করতে চাই, সেক্ষেত্রে আমার কি কি ধরনের প্রস্তুতিটা থাকতে হবে প্রাথমিক, এই বিষয়টা একটা ধারণা দেন। ই ই-কমার্সটা, বাংলাদেশে যে ই-কমার্সটা হয়, বাংলাদেশে দারাজ অন্য বাংলাদেশে কমার্স টোটালি ফেসবুক নির্ভর। 99% ই-কমার্স বিজনেস বাংলাদেশ যদি মার্কেট টার্গেট হয় আপনার, তাহলে ফেসবুক মার্কেট। ফেসবুক ফেসবুক নির্ভর। আপনি প্রোডাক্ট লঞ্চ করবেন, ফেসবুকে পেজ থাকবে, হয়তো একটা ল্যান্ডিং ওয়েবসাইট থাকবে। আপনি আচ্ছা ফেসবুকে ভাই, বুস্ট করবেন, ই-কমার্স নিয়ে আমি ক্যাম্পেইন যেটুকু করবেন। বুঝি,
ই কমার্স সরাসরি নিয়ে আমি কাস্টমার যেটা পাবো। বুঝি এটা আমি একটু বলি, তারপর আপনি বাকিটা অ্যাড করিয়েন। হ্যাঁ, আমি বলি ই কমার্সের ব্যাপারে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে আমি যদি ধরেন আমি একজন এসএসসি শিক্ষার্থী অথবা ইন্টারের শিক্ষার্থী, আমি আমার খুব আমার প্যাশন আছে যে আমি একজন মানে ই কমার্স নিয়ে আমি কাজ করতে চাই, আমি একজন উদ্যোক্তা হইতে চাই। হ্যাঁ, তাহলে আমি যেভাবে মানে এটা একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারি সেটা হচ্ছে যে আমার ই এই কমার্সের ক্ষেত্রে জন্য তো আমার যেটা অবশ্যই লাগবে, লার্নিং আমার নিতে একটা হবে। হ্যাঁ, আমার একটা ওয়েবসাইট লাগবে। আমার একটা ওয়েবসাইট লাগবে। আমার বুঝতে যদি পারছি। ওয়েবসাইট থাকে তাহলে আমার যদি ওয়েবসাইট থাকে তাহলে আমি ফেসবুকে অ্যাড দিব। ফেসবুক পেজ লাগবে, ফেসবুক পেজ লাগবে, প্রোডাক্ট লাগবে, প্রোডাক্ট লাগবে। যখন এখন আমি যে কোনো একটা প্রোডাক্ট নিলাম, আমি যে কোনো আমার মানে আমার কাছে যেটা আমি যেখানে থাকি সেই জায়গার অ্যাভেলেবেল এইরকম একটা আমার জন্য সহজলভ্য এরকম একটা আমি প্রোডাক্ট সিলেক্ট করব। এবং ই কমার্সের জন্য আহামরি কোনো প্রোডাক্টের প্রয়োজন পড়ে না। ই কমার্সের জন্য আমি যেটা মূল মন্ত্র মনে করি সেটা হচ্ছে পরিশ্রম। আমাদের বাংলাদেশে যে ই কমার্স চলতেছে সেই প্রেক্ষাপটে আমি বলতেছি, আমি দারাজের প্রেক্ষাপটে বলতেছি না, আমাদের দেশের মানে প্রেক্ষাপটে আমি বলতেছি ই কমার্স আমি যদি একটা ব্যবসা করতে চাই, আমার প্রধান যে অবলম্বন যেটা লাগবে সেটা হচ্ছে আমার পরিশ্রম। এখানে কোনো টাকা কোনো ফ্যাক্টর না, তারপরে প্রযুক্তিগত জ্ঞান কোনো ফ্যাক্টর না। আপনার একটা ওয়েবসাইট লাগবে, আপনি এখন আমাদের দেশে অনেক ইয়ে আছে, আপনার আইটি ফার্ম আছে, খুব সুন্দর প্যাকেজ করা করছে এবং সুলভ মূল্যে ওরা আপনার একটা ওয়েবসাইট তৈরি করে দিবে, মানে যেটাকে লেন্ডিং পেজ বলা চলে, যে ফেসবুকে একটা লেন্ডিং পেজ লাগবে, আপনার ফেসবুকে একটা লেন্ডিং পেজ একটা করে দিল, আপনি ওই লেন্ডিং পেজ নিয়ে অথবা একটা ওয়েবসাইট নিয়ে আপনি ফেসবুকে আপনি অ্যাড দিলেন, এই অ্যাডও দেওয়ারও জ্ঞান আপনার লাগবে না। আপনার আপনি একজন এরকম এক্সপার্টকে আপনি হায়ার করতে পারেন যে আপনাকে এগুলা শিখাই দিবে, আস্তে আস্তে কাজ করতে করতে আপনি এগুলো শিখবেন এবং আপনাকে হেল্প করবে। তো সুতরাং এটা হলো ফেসবুকে অ্যাড আপনি দিবেন, যেটা আপনার বললেন, খেয়াল থাকতে হবে। সেটা হলো যে একটা ছেলে 10 পড়ে, সে পড়ার পাশাপাশি কি করতে চায়, সেক্ষেত্রে তাকে নিজেই সবকিছু করতে হবে, তাকে সব শিখাটা বেটার। কারণ সে তার বিজনেস ম্যানেজ করেছে, তার তো সেই ইনভেস্টমেন্ট নাই, সে একটা আলাদা ম্যানকে হায়ার করে ইনভেস্ট করবে, কাজ করবে, হয়তো ওয়েবসাইট বানায় নিতে পারে, কিন্তু সে এগুলার জন্য ই কমার্স রিলেটেড ফেসবুক মার্কেটিং বা ফেসবুক বুস্ট বা ডিজিটাল মার্কেটিং এর পার্ট, এগুলো সবগুলো তার উচিত। আচ্ছা, ফেসবুক মার্কেটিংটা মানে ফেসবুক ইউটিউবে মার্কেটিং রিসোর্স করতে আছে, মানে কি ইউটিউবে পরিমাণ রিসোর্স আছে, এগুলোর উপর ট্রেনিং নিতে পারে, শিখতে হবে তাকে, তা শিখতে পারে। অথবা কোনো ট্রেনিং প্রতিষ্ঠান থেকে সেই বিষয়ে একটা কোর্স করতে পারে। শিক্ষার কোনো শেষ নাই, কারণ সে তো নতুন উদ্যোক্তা হচ্ছে বা নতুন একটা ই কমার্স বিজনেস করতেছে, সে তো হায়ার করে অন্যকে বেতন দিয়ে করার চেয়ে তাকে নিজে কথা বেটার। হ্যাঁ, যেটা করাইতে হবে ওয়েবসাইট করালো, বাকি কাজগুলো ইউটিউব থেকে দেখে শিখতে পারে, ইউটিউব ইউনিভার্সাল ইউনিভার্সিটি। হ্যাঁ, সেখান থেকে অনেক এবং কিছু আপনার শিখার যে আছে, ফেসবুকে অ্যাড শিখতে আসে, পারে। ফেসবুকে অ্যাড আসে যে কিভাবে আপনি ফেসবুকে অ্যাড দিবেন বা ফেসবুক একটা হ্যাঁ, ই এগুলো কমার্স ইউটিউবে চালাবেন, আছে, এই ধরনের কোর্স আছে, ইউটিউবে যে কোর্সগুলো খুবই কোর্স অল্প আছে, প্রাইস, সুলভ মূল্যে এই অল্প টাকা। কোর্সগুলো করা যায়। করলে আপনি এই জিনিসগুলো আপনার মানে জ্ঞান হয়ে যাবে, মানে এখন প্রযুক্তিগত জ্ঞানটা কোনো বাধার বিষয় না। আমি যদি আমি এই বলি, সিদ্ধান্ত নিতে পারি যে আমি এই ধরনের ব্যবসাটা করতে চাই, মানে ব্যবসা করতে চাই, এটা ডিপেন্ড করবে আপনি শ্রমটা দিতে পারবেন কিনা। আপনি যদি শ্রম দিতে পারেন তাহলে আপনার জন্য আর অন্য কোনো কিছুই বাধা না। আপনার অ্যাড দেওয়ার জ্ঞান আপনার নাই, কোনো প্রয়োজন নাই। আপনার এরকম অনেক কোর্স আছে, যে কোর্সগুলো খুব সুলভ মূল্যে আপনি কোর্স করতে পারবেন, কোর্স করে আপনি এগুলা মানে সমাধান করতে পারবেন। তো আপনার আপনি প্রধান দেখেন, সিদ্ধান্ত নিতে হবে যে আপনি ই কমার্স একটা বিজনেস করতে চান কিনা, আর আপনাকে শ্রম দিতে হবে। আপনি যদি শ্রম দিতে পারেন আপনার ই কমার্স ইনশাল্লাহ উঠে যাবে। বাংলাদেশের ই কমার্স বা অ্যাপ কমার্স কিভাবে গ্রো করে এটা নিয়ে আমরা ডিটেলস কথা বলবো, তবে একটু বলি এখানে আমরা ই কমার্সের প্রোডাক্ট কি জানেন? প্রোডাক্ট কি? আহ, আমের সিজনে আম বিক্রি হচ্ছে, ফলের সিজনে ফল বিক্রি হচ্ছে, মধু, কি বলে, আহ সরিষা ফুলের মধু বা গুড়, এগুলা তো সিজনাল প্রোডাক্ট। মধু তো শুধু মধু বিক্রি হচ্ছে, মধু থেকে শুরু করে এই যে কি বলে বাদাম, ড্রাই ফ্রুট যেগুলাকে বলে, এগুলার তো কোটি টাকার বিজনেস হয়ে গেছে এখন অ্যাপ কমার্স, ই কমার্স বাংলাদেশে। হ্যাঁ, তারপর সে যেখানে থাকে তার প্রত্যন্ত গ্রামে যায় আছে সেটাই। এখন নার্সারির গাছ বিক্রি হচ্ছে অনলাইনে। হুম, নার্সারির গাছ বিক্রি হচ্ছে অনলাইনে। আমার কাছে কয়দিন আমরা একটা
প্রতিষ্ঠান থেকে, বড় প্রতিষ্ঠান, তারা আমাদের ডাকছে। তারা অফলাইনে অর্ডার খুব কম পায়। তা ছোট, ছোট উদ্যোক্তারা তারা তার ফেসবুকে তার নামে বা সেই একটা নার্সারি বাগানের নাম দিয়ে একটা ফেসবুক পেজ খুলে তারা হাজার, হাজার টাকার প্রোডাক্ট বিক্রি করতেছে, আর ওই বাগান থেকে এসে কিনে নিয়ে যাচ্ছে প্রোডাক্ট। কিনে নিয়ে তারপর রিসেল করতেছে। ওই বাগানওয়ালা এখন আমাদের ডাকছে, আমাদের ওয়েবসাইট করে দাও, আমাদের ফেসবুক পেজ করে দাও, আমরাই নিজেরা অনলাইনে বিক্রি করব। আমাদের থেকে মানে ওই ছোট, ছোট উদ্যোক্তারা ই-কমার্সের ক্ষেত্রে ফেসবুক প্রোডাক্টটা কোনো খুলে বিষয় না। বিক্রি যে কোনো করছে। প্রোডাক্ট নিয়েই ব্যবসা করা যেতে পারে, তাই না? প্রোডাক্ট নিয়ে কোনো চিন্তা করতে হবে না। প্রোডাক্ট আপনি রিসেল করেন বা রিসেল করেন। এটা কি আপনার বানাইতে হচ্ছে? এটা কি আপনার বানাইতে হচ্ছে? বা আপনার কি না। মধু কিনতে হচ্ছে? আপনার কিসমিস, আপনার কি বাদাম কিনতে হচ্ছে? রিসেল করেন। তাহলে আপনার যদি ইচ্ছা থাকে আপনি রিসেল করে হিউজ টাকা ইনকাম করতে হবে। কিন্তু শিখতে হবে। শিক্ষার কোনো বিকল্প নাই। আপনাকে প্রপার এগুলো শিখতে হবে। সময় দিয়ে শিখতে হবে। তো আমরা যেটাই বললাম আসলে এটা একটা পার্ট, যে পড়াশোনার পাশাপাশি আপনি ফ্রিল্যান্সিং অথবা অ্যাপ কমার্স বা ই-কমার্স করেও আপনি ইনকামটা চালু করতে পারেন, যেটা আপনাকে আপনার অনার্স মাস্টার শেষ করার আগে আপনাকে একটা প্রতিষ্ঠিত উদ্যোক্তাও বানাইতে পারে, যেখানে হয়তো দেখা গেল আপনি অনার্স মাস্টার পড়া শেষ করছেন, আপনার টিমে 10 জন ওয়ার্কার আছে, আপনার কাছে 50 জন স্টাফ আছে। অলরেডি আপনি চাকরি পিছনে ঘুরবেন না, যে কথাটা আপনি বললেন যে পড়াশোনা শেষ করার পরে ৫ বছর ৪ বছর একটা বেটার জব পাওয়ার জন্য হয়রানি হইতে হয় বা ঘুরতে হয়। কারণ আমাদের বাংলাদেশের এডুকেশনাল খুবই কারিকুলামটা লাঞ্ছনাকর জীবন এরকম, ভাই। যেখানে এটা আমরা খুবই লাঞ্ছনাকর পড়ি এক জীবন। বিষয়, পরবর্তীতে চাকরির জন্য পড়ি অন্য বিষয়। তাহলে অনার্স পড়া শেষ করার পরে আমরা চাকরি করা পড়তেছি। তো সেই হয়রানি থেকে লাইফ অনেক স্মুথলি হবে। বাংলাদেশে এখন মার্কেট হিউজ মার্কেট। আপনি ইন্টারন্যাশনাল ই-কমার্স করতে হবে না। ফ্রিল্যান্সিং শিখে আপনি যে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাজ করবেন এমন না। আপনি ডিজিটাল মার্কেটিং পারেন, বাংলাদেশে অনেক ক্লায়েন্ট আছে আপনাকে কাজ দিবে। আপনি গ্রাফিক ডিজাইন পারেন, বাংলাদেশে অনেক ক্লায়েন্ট আছে আপনাকে কাজ দিবে। ওয়েব ডিজাইন পারেন, বাংলাদেশে ক্লায়েন্টের আছে কাজ দিবে। আমরা আগে কাজ করতাম বিদেশি, আমেরিকান খুঁজতাম, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়ার, নিউজিল্যান্ডের ক্লায়েন্ট খুঁজতাম। কিন্তু ক্লায়েন্ট এখন বাংলাদেশে অভাব নেই। আপনাকে কাজ শিখতে হবে। এগুলা আপনাকে আমরা কোনো কিন্তু একদিন এই যে প্রতিষ্ঠান শিখাবে না। এটা নিয়ে গল্প লেখাপড়াটা করবো যে শিখবেন আপনার নিজের যোগ্যতার জন্য। কিন্তু ফ্রিল্যান্সিং পাশাপাশি এর এগুলো আমরা একদিন আপনাকে গল্প করব কর্মমুখী করবে। যে ফ্রিল্যান্সিং এ আমরা কর্মমুখী মানে করবে। আমরা দেশি কি ধরনের কাজ পেতে পারি, হ্যাঁ, দেশে মানে দেশে কি ধরনের কাজগুলা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে করা যেতে পারে, এগুলো নিয়ে একদিন আমরা গল্প করব। এবং বিদেশের কাজগুলো কি রকম হয় এবং দেশের কাজগুলো কি রকম হয়, এগুলো নিয়ে আমরা একদিন গল্প করব ফ্রিল্যান্সিং এর উপরে, ইনশাআল্লাহ। জি, জি, এগুলো আমরা অন্য এপিসোডে ডিটেইলস কথা বলবো। কিন্তু আমরা আজকে যেটা বোঝানোর চেষ্টা করছি, লেখাপড়াটা আপনার জন্য, আপনাকে যোগ্য করার জন্য, আপনাকে নিজে জানার জন্য, নিজের ধর্ম জানার জন্য, নিজেকে সমাজে একটা আইডেন্টিটি ক্রিয়েট করার জন্য। কিন্তু সফলতা অন্য জিনিস। সফলতা আপনাকে ছোটবেলা থেকেই সফলতার পিছে দৌড়াইতে হবে বা নিজের শ্রম দিতে হবে। অনেক বিদ্বান মনীষী আছে, কোটি টাকা ইনকাম করছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়াশোনা করছে। কিন্তু আবার আ আ কি বলে আছে, থমাস, নামটা আমার মনে নাই। উনি আবার পড়াশোনা না করেও এখন বিজ্ঞানী। এরকম আছে না? কিন্তু পণ্ডিত বা প্রতিষ্ঠিত সমাজে। তো এজন্য পড়াশোনা ছাড়াও সফল হওয়া যায়, কিন্তু পড়াশোনাটা মাস্ট লাগবে। পড়াশোনাটা করতে হবে না। পড়াশোনার বাইরে, যেমন মনে করেন আপনি, আপনার পড়াশোনা আছে বিধায় আপনি কনটেন্ট ক্রিয়েটর হওয়ার পরেও আপনি একটা সমাজে সম্মান পাচ্ছেন। আমাদের অপু ভাইকে এত ট্রল করা হয় কেন? সে হয়তো তার একাডেমিক নলেজ নাই। হয়তো এই কারণে, আমি জানি না তার আছে কিনা। আমি সরি, আমি বলতেছি। হয়তো সে ১ কোটি ২ কোটি টাকার গাড়ি কিনার পরেও তাকে ট্রল করা হয় শুধু তার মধ্যে ওই একাডেমিক বা সার্টিফিকেট নাই কারণে। তো সুতরাং আপনি সফল হওয়ার পরেও আপনি এবং ওই এখানে আরেকটা জিনিসটা আপনি গুরুত্বপূর্ণ ফিল কাজ করবেন হচ্ছে, যে আমার একটা সার্টিফিকেট থাকা এখানে দরকার ছিল। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে আমি সার্টিফিকেট কি থাকা কাজ দরকার করে ছিল। আমি টাকাটা ইনকাম করতেছি, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, আমি সেটাই, যদি সেটাই। আমার যদি মানে এমন একটা আমি কাজ করি যে কাজটার মধ্যে দিয়ে আমি ইনকাম করছি, যে কাজটা হচ্ছে সমাজে একটা খারাপ মানে প্রভাব ফেলতেছে, সমাজের মধ্যে খারাপ প্রভাব ফেলতেছে, এইরকম একটা কাজ করে যদি আমি টাকা ইনকাম করি, এটা অবশ্যই মানে তার ১০০ ডিগ্রিও যদি থাকে বা কোনো ডিগ্রিও যদি না থাকে, উভয় অবস্থায় ওই ব্যক্তি লাঞ্ছিত হবে এবং সমালোচিত হবে। সুতরাং আমার কর্মটা কতটুকু সমাজের জন্য উপযোগী, এটা আমাকে দেখতে হবে। আমার কর্ম যদি সমাজের জন্য যদি ক্ষতিকর হয়, হ্যাঁ, যারা টিকটক করতেছে তারা সমাজে কি শিক্ষা দিচ্ছে, তারা তো খারাপ প্রচার করতেছে।
তারা সমাজের মধ্যে খারাপ অশ্লীলতার প্রচার প্রসার করতেছে। এগুলো তো অবশ্যই এগুলো ক্রিটিসাইজ করতেই হবে। এটা ক্রিটিসাইজ করলেই খারাপের দিকে মানুষ আগানোর ক্ষেত্রে ভয় পাবে এবং ভাববে যে না, আমাকে এই পথে গেলে আমাকে লাঞ্ছিত হতে হবে। লেখাপড়া এক জিনিস, কর্মজীবনে সফলতা বা চাকরি করা, টাকা ইনকাম করা অন্য জিনিস। সেটা হয়তো আপনাকে লেখাপড়াটা থাকলে একটু সহযোগিতা করবে, আপনি একটা সামাজিক সম্মান পাবেন। কিন্তু সফলতা, সফল মানুষ, আমরা ধর্মীয় দিক থেকে সফলের সংজ্ঞা কিন্তু অন্যরকম। কোরআন আল্লাহ তাআলা যে বলছেন সফল কারা, সফল কাম ওই সকল মুমিনগণ যারা একমাত্র আল্লাহ আল্লাহর তাআলা উপর বিশ্বাসী, আল্লাহ তাআলা বলতে ওমান নিজেরা যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা দিনই ফাকাদ ফাজ। যে সুতরাং সফলতা খাওয়া অন্য জাহান্নামের আগুন জিনিস, থেকে সফল যে সে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাবে, জান্নাত কামাই করবে, যে জাহান্নামের আগুন থেকে বাঁচছে এবং জান্নাতে প্রবেশ করছে সেই হচ্ছে সফল। সফল। তো সুতরাং সফলতার ধর্মীয় দিক থেকে অন্যরকম। কিন্তু শুধু যে আমি মাসে লাখ লাখ টাকা ইনকাম করছি আমি সফল, হয়তো আমি ইনকামের দিক থেকে আমি ইনকাম করতেছি ভালো, কিন্তু সফলতার অন্য মিনিংস, তো সেটা অন্য জিনিস। আমি কোটি টাকা ইনকাম করলেও যে আমি নিজে শান্তি পাই না, সফল ওইটাও না। তো সেটা অন্য জিনিস। তো আব্দুল সালাম ভাই, আমরা আজকে আরো কিছু বলা যায় কিনা, নাকি আমরা শেষ করব, একটু যদি বলেন। আচ্ছা, আমি আর একটু দুইটা কথা অ্যাড করি। সেটা হচ্ছে যে আপনার কথা রেশ ধরেই যে সফলতার মানে সফলতার দৃষ্টান্তটা কিরকম। এই যে দেখেন, আমি দুর্নীতি করে লাখ লাখ কোটি কোটি টাকা আমি ইনকাম করছি, কিন্তু এই টাকাটার মাধ্যমে আমি কি হলাম, লাঞ্ছিত হলাম। দুনিয়াতে আমি লাঞ্ছিত হয়েছি। হ্যাঁ, আমি অনেক বড় দুর্নীতিবাজ, আমি অনেক বড় ধরেন সমাজকে ক্ষতি করে আমি অনেক অনেক কোটি টাকা ইনকাম করছি। এই টাকার মধ্য দিয়ে আমার কি হয়েছে, সমাজের মধ্যে আমি লাঞ্ছিত হয়েছি। তাহলে এটা কি আমি সফলতা বলতে পারি? এটা আমি সফলতা বলতে অবশ্যই পারি না, কারণ আমি সমাজে লাঞ্ছিত হয়েছি। মানে 18 কোটি মানুষ আমাকে ঘৃণা করতেছে। আমার পরিবার আছে, আমার বাচ্চা কাচ্চা আছে, তারা তাদের বন্ধুদের সঙ্গে হয়তোবা মানে মিশতে পারবে না, যে তুমি তো একজন, তোমার বাবা তো একজন দুর্নীতিবাজ, এইভাবে সম্বোধন করবে। সুতরাং এই যে টাকাটা ইনকাম করাটা কিন্তু সফলতার মূল বিষয় না। আর আখেরাত তো তার গেছেই, সেটা মানে আছেই, কিন্তু দুনিয়াতেও সে সফল না। সুতরাং টাকাটা আমার ইনকাম করাটাই কিন্তু মূল বিবেচ্য বিষয় না। আমি টাকাটা যদি সঠিকভাবে ইনকাম করতে পারি এবং আমি যদি একজন প্রকৃত ভালো মানুষ হতে পারি, তাহলে আমি সফল। এটাই আমাকে সফলতার পরিচয় হিসাবে এটা কাজ করবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাকে সততার সাথে সমাজে আমি যেন একজন ভালো কিছু দৃষ্টান্ত রাখার মধ্য দিয়ে যদি আমি আমার কর্মজীবন যদি আমি মানে শেষ করতে পারি, এটাই আমাকে সফলতা বলতে হবে। টাকা আমি কতটা ইনকাম করলাম এটা কোনোভাবেই সফলতা মানদণ্ড হবে না। যদি আমি সমাজের ক্ষতি করি তাহলে এটা কোনোভাবেই সফলতা মানে দৃষ্টান্ত নয়, সেটা আমরা ভালোভাবেই সমাজে দেখতে পাচ্ছি বর্তমানে। ওকে, আমরা আজকের আলোচনা থেকে যেটা পরিশেষে আমরা যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে পড়ালেখা অবশ্যই করতে হবে, পড়ালেখাটার বিকল্প নাই। পড়ালেখা করা, কর্মজীবনে আপনাকে একটা ভালো স্যালারিতে চাকরি করা, বা আপনাকে লাইফে সফল হওয়া, তিনটার হয়তো ছোট অর্থে একটার সাথে একটা কিছুটা সম্পর্ক থাকলেও ব্যাপক অর্থে তিনটা ভিন্ন জিনিস। সেগুলা আশা করি আপনারা বুঝতে পারছেন। তবে অবশ্যই লেখাপড়া করতে হবে। যদি আপনি চাকরি কর্মজীবনে ঢোকা দরকার, কর্মমুখী হওয়ার জন্য আপনি পড়াশোনার পাশাপাশিও শুরু করতে পারেন। ফ্রিল্যান্সিং বা ই-কমার্স, বা আপনার পড়ালেখার চেঞ্জ করে, যেটাতে আপনি তাড়াতাড়ি কর্মজীবনে ঢুকতে পারবেন। কিন্তু কোনোভাবেই আমরা এটা নিরুৎসাহী করতেছি না আপনাদেরকে যে পড়ালেখা বাদ দিয়ে আপনি কনটেন্ট ক্রিয়েটিং শুরু করেন, আপনি ইনকাম করা শুরু করেন। সেটা কখনো উচিত হবে না। আপনি পড়াশোনা থেকেই সবকিছু করতে হবে। তো আমরা এই আশাবাদ ব্যক্ত রেখেই আমরা আজকের আলোচনা এখানে শেষ করব। আব্দুল সালাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন, আপনার লাইফের থেকেও অনেক কথা বলছেন। আপনাকে ধন্যবাদ দিচ্ছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। ওকে, আল্লাহ হাফেজ ভাই। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো টপিকে, অন্য কোনো দিন, অন্য কোনো বিষয়ে আমাদের এই পডকাস্টে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।